আজকে আমরা ফার্স্ট ক্লাস হিসেবে একদম যে একটা সেন্টেন্সের যে বেসিক পার্টগুলো আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেডিকেট এবং নাউন ফ্রেজ কি, কখন নাউন হয়, কখন নাউন ফ্রেজ হয়, কখন নাউন ক্লজ হয়, একটা সেন্টেন্সের স্ট্রাকচার করতে গেলে যা যা প্রয়োজন হয় সবগুলো নিয়ে কথা বলবো। প্রথমে এখানে আমি একটা সেন্টেন্সের ইংলিশ সেন্টেন্সের যে স্ট্রাকচার সচরাচর আমাদের যেটা হয়, প্রথমে আমাদের সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে যে আমাদের ভার্ব বসে, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে যেটা আমরা বলি সেটাকে আমরা এক্সটেনশন বলতে পারি। আবার এখানে ভার্বের মধ্যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব প্রধানত, আরও যদি অনেকগুলো ভার্বে আমরা যাব যখন ভার্বটা ডিসকাস করবো, আরেকটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যখন ভার্ব থাকবে একটা বাক্যের মধ্যে, সাবজেক্টের পরে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে যে মেইন ভার্ব। আচ্ছা, এখান থেকে আমরা যেটা আলোচনা করব প্রথমে হচ্ছে যে সাবজেক্ট। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের মধ্যে যে ভার্ব, এই ভার্বের কাজটা সম্পাদন করার জন্য এই বাক্যের মধ্যে যে প্রথমে বাক্যের শুরুতে একটা কোনো পার্সন, কোনো বস্তু, এরকম কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিষয় যদি থাকে সেটাকে আমরা আপাতত মনে করতে পারি সেটা হচ্ছে যে একটা সাবজেক্ট। মনে করুন আমি এখানে বলেছি রিফাত লিভস ইন চট্টগ্রাম, এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে যে রিফাত হচ্ছে যে সাবজেক্ট, লিভস হচ্ছে যে ভার্ব, আর ইন চট্টগ্রাম এটা কিন্তু আবার অবজেক্ট না, এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কেন হচ্ছে সেটা আমরা যাচ্ছি। তাহলে এই বাক্যের মধ্যে সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, কিন্তু এখানে অবজেক্ট পাই নাই, এক্সটেনশন পেয়েছি যে জাস্ট। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে অবজেক্ট থাকতে হবে সেটার কোনো নিশ্চয়তা নাই। শুধু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বটা, বাকিগুলো থাকতেও পারে না থাকতে পারে। আবার ঠিক অনুরূপভাবে এখানে যে আরেকটা সেন্টেন্স লিখেছি, হি ইজ এ লেকচারার ইন ইংলিশ, এখানে এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে একটা সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে ভার্ব। তাহলে এই যে দেখেন বাস করার কথাটা কার বলতেছে? রিফাতের বলতেছে। তাহলে এই যে লিভের কাজটা করেছে রিফাত, লেকচারারকে কার কথাটা বলতেছে? হি এর কথাটা বলতেছে নাকি? এখানে হিকে কেন্দ্র করে কিন্তু সেন্টেন্স হয়েছে, রিফাতকে কেন্দ্র করে সেন্টেন্সটা হয়েছে এরকম। তাহলে দেখেন এই রিফাত হচ্ছে এখানে নাউন, নির্দিষ্ট কোনো নামকে নাউন বলা হয়, আর হি হচ্ছে যে রিফাতের পরিবর্তে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা হয় সেটা হচ্ছে যে প্রনাউন, এখানে হি হচ্ছে যে প্রনাউন। তাহলে দেখেন এখানে রিফাত হচ্ছে যে সাবজেক্ট আর হি হচ্ছে যে সাবজেক্ট। এখান থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যখন কোনো একটা সাবজেক্ট হয় সেটা নাউন প্রনাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, সেটা নাউন অথবা প্রনাউন হতে হবে। নাউন প্রনাউন ছাড়া কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না। সাপোজ মনে করেন আমি একটা যদি এক্সাম্পল বলি, এই যে আমি এখানে লিখেছি হি ইজ পোর, এখানে এই পুয়ার শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সাপোজ মনে করেন এটা কিন্তু এই বাক্যের জন্য কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এখানে হচ্ছে যে একটা অর্থনৈতিক কোনো অবস্থাকে বোঝানো হয়েছে, ইকোনমিক্যাল কন্ডিশনকে, যে ওয়ার্ড দ্বারা অবস্থা বোঝায় সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। কিন্তু আবার যদি আমি এখানে বলি সেন্টেন্সটা যদি আবার এরকম বলি, দ্য পুয়ার আর নট হ্যাপি, আবার এখানে লিখলাম আর নট হ্যাপি, এখানে লিখলাম। এখন দেখেন আবার এখানে অ্যাডজেক্টিভ হলো, এটা ভার্বের পরে হয়েছে, বিভার্বের পরে, কিন্তু আবার এখানে কিন্তু এটা কি হয় নাই, এটা বিভার্বের আগে, এখানে বিভার্বের পরে, এখানে বিভার্বের আগে, অর্থাৎ এখানে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট আছে। এখানে যদি অ্যাডজেক্টিভ হলো, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হয় নাই, এখানে হয়েছে নাউন। তাহলে কি বুঝেছেন? অর্থাৎ কোনো একটা অ্যাডভার্ব, কোনো একটা ভার্ব, কোনো একটা অ্যাডজেক্টিভ সেটা যখন বাক্যে যখন সাবজেক্টের স্থলে চলে আসবে, সাবজেক্টের স্থানে চলে আসবে, সেটা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব থাকে না, সেটা নাউন হয়ে যাবে। একটু আমি এখানে দুইজন করতেছি, একটু ওদেরকে অ্যাড করি।
আচ্ছা, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি চাইলে নোট নিতে পারেন। নোট নিতে পারবেন যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সর্বদা নাউন এবং প্রনাউন হবে। এখন প্রাথমিকভাবে বলেছি জাস্ট একটা বাক্যের মধ্যে যাকে কেন্দ্র করে বাক্যের কাজটা সম্পাদন হবে সেটাই হচ্ছে যে সাবজেক্ট। এখানে আমি লিখেছি, কথাগুলো আপনারা পড়ে নেবেন। এখন আরেকটা বিষয় কিন্তু আমরা একটু এক্সেপশনাল দিকে যাব। যেমন এটা বাক্যের শুরুতে হয়েছে সাবজেক্ট, এটাও বাক্যের শুরুতে হয়েছে, কিন্তু বাক্যের শুরুতে যে সর্বদা সাবজেক্ট হবে এরকম কোনো আবার কথা নাই। সাপোজ সেটা একটু আমরা ব্যাখ্যা করি। এখানে আমি বললাম, এখানে লিখলাম দেয়ার lived a man in the village. স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, এখানে লিখেছি দেয়ার লিভড আ ম্যান ইন দ্য ভিলেজ। আবার বলেছি সাপোজ হিয়ার ইজ দ্য বুক অন দ্য টেবল। দেখেন এই যে এখানে কিন্তু গ্রামার ফার্স্টে মনে রাখবেন, একদম মুখস্থ করা যাবে না। বাক্যের মধ্যে শুরুর ওয়ার্ডটা কিন্তু আপনি যদি বলেন এভাবে মনে রাখেন, শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট হবে, সেটা কিন্তু মনে করতে পারবেন না। বাক্যের শুরুতে যে বারবের আগে যে সাবজেক্ট হবে, সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, সেটা সর্বদা না, সেটা অনেক সময় এক্সেপশনাল হবে। যেমন দেখেন এখানে আমি বলেছি দেয়ার লিভড আ ম্যান ইন দ্য ভিলেজ, মানে গ্রামটিতে এক লোক থাকতো, এক লোক বাস করত। এখানে দেখেন এখানে কিন্তু দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাই বলে সাবজেক্ট ওখানে কিন্তু শুরুতে হয়েছিল। সেই মতো আমরা যদি বিবেচনা করি এখানে দেয়ার কিন্তু সাবজেক্ট হতো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু দেয়ার কিন্তু সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য এ ম্যান। এই যে এটা ঠিক অনুরূপভাবে হিয়ার ইজ দ্য বুক অন দ্য টেবল, টেবলটার উপরে কিন্তু একটা বই আছে। সবাই যদি একসাথে জয়েন হয় তাহলে গিয়া হয় না, একজন এক সময় আসতেছে। হ্যাঁ, আবার এখানে বলেছি হিয়ার ইজ দ্য বুক অন দ্য টেবল, এখানে কিন্তু আবার হিয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে বিদায় আপনি এটাকে সাবজেক্ট বলতে পারবেন না। তাহলে এখান থেকে বুঝেছেন যে সাবজেক্ট সর্বদা কখনো বাক্যের শুরুতে হয় না। তাহলে সাবজেক্টে কীভাবে বের করবেন? যেমন এখানে দেখেন, এখানে ম্যানকে কেন্দ্র করে বাক্যটার কথা বলা হচ্ছে। এখানে আমি কার কথা বলতেছি? এখানে বুকের কথা বলতেছি। অর্থাৎ এখান থেকে বুঝে নিতে হবে বাক্যের শুরুতে সর্বদা সাবজেক্ট থাকে, সেটা না। আমার মেইন ভিত্তি হচ্ছে যে একটা বাক্যর মধ্যে সাবজেক্ট বের করতে কাকে কেন্দ্র করে লেখা হচ্ছে এবং কোন নাউনটাকে কেন্দ্র করে লেখা হচ্ছে, কোন ব্যক্তিটাকে, কোন বস্তুটাকে, সেটাই হচ্ছে যে সাবজেক্ট। তাহলে এখানে দেখেন আগের সেন্টেন্সে এখানে কিন্তু এখানে ভার্বের আগে সাবজেক্ট, রিফাত ভার্বের আগে, হি ভার্বের আগে, কিন্তু এখানে কিন্তু দেখেন লিভড হচ্ছে যে এটা একটা ভার্ব, এটা ভার্বের পরে, আবার ইস হচ্ছে যে এখানে ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে যে ভার্বের পরে। তাহলে এখান থেকে যে নোট নিচ্ছেন, নোটটা কি? এখান থেকে আমরা একটা অ্যাডভান্স গ্রামার আপনাদেরকে আমি সেটা পড়াবো, সেটা হচ্ছে যে ইনভার্সন অফ অ্যাডভার্ব। ইনভার্সন অফ অ্যাডভার্ব পড়লে আপনারা বুঝতে পারবেন। ইনভার্সন অফ অ্যাডভার্ব অর্থাৎ আপাতত এতটুকুই মনে রাখেন, কোনো বাক্য যদি দিয়ার অথবা হিয়ার দিয়ে শুরু হলে, এই দুটা ওয়ার্ড দিয়ে যদি শুরু হয়, তখন সাবজেক্টটা ভার্বের আগে না হয়ে সাবজেক্ট সর্বদা ভার্বের পরে চলে যাবে। তাহলে দেখেন দিয়ার দিয়ে শুরু হয়েছে, হিয়ার দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট ভার্বের পরে চলে গিয়েছে, সাবজেক্ট ভার্বের পরে চলে গিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে দেখেন ম্যান এটা নাউন হচ্ছে, দ্য বুক এটা নাউন হচ্ছে, তাহলে সাবজেক্ট নাউন বা প্রনাউন হচ্ছে যে সেটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, এখন প্রশ্ন থাকতে পারেন, তাহলে এখানে দিয়ারটা কি? দিয়ার যদি সাবজেক্ট না হয়, দিয়ার দিয়ে যদি বাক্য শুরু হয়, সাবজেক্ট যদি ভার্বের পরে চলে যায় আগে থেকেই, তাহলে দিয়ার হচ্ছে এখানে কিন্তু এই দিয়ার আর হিয়ার হচ্ছে দ্য অ্যাডভার্ব। কীভাবে বুঝাচ্ছি অ্যাডভার্ব? দিয়ার মানে সেখানে, হিয়ার মানে এখানে, এখানে সেখানে, এটা দ্বারা কি বোঝায়? লোকেশন বোঝায়, কোনো একটা প্লেসকে বোঝায়।
যে ওয়ার্ড দ্বারা কোনো একটা লোকেশন বা প্লেসকে বোঝাবে সেগুলো যদি নাউন না হয় সেগুলো অ্যাডভার্ব হিসেবে বিবেচনা হবে, এগুলো কিন্তু অ্যাডভার্ব। তাহলে এখান থেকে আমি যদি একটু সারসংক্ষেপ করি, সাবজেক্ট কি, যাকে কেন্দ্র করে বাক্যটা লেখা হবে, যে বাক্যের কাজটা সম্পাদন করবে, এবং সাবজেক্ট সর্বদা নাউন এবং প্রনাউন হবে। এবং এটাও দেখিয়েছি যে কোনো ভার্ব, যে কোনো পার্টস অফ স্পিচ যদি বাক্যের সাবজেক্টে চলে আসে সেটা কিন্তু নাউন হয়ে যাবে, সেটাও বুঝেছেন। সর্বদা নাউন এবং প্রনাউন সাবজেক্ট হবে। আবার এটাও বুঝেছেন যে সাবজেক্ট কখনো সর্বদা ভার্বের আগে হয় না, ভার্বের পরেও চলে যাবে। আচ্ছা, এটাকে বুঝতে পেরেছেন। এখন আসি প্রেডিকেট। প্রেডিকেট মানে আমরা বুঝি, যেমন মনে করেন একদম সিম্পল ভাষায় যদি বলি, এই যে আমি এখানে লিখেছি রিফাত লিভস ইন চট্টগ্রাম, এই বাক্যর মধ্যে শুধু সাবজেক্টটা বাদ দিলে, একটা বাক্যে যদি সাবজেক্ট বাদ দেয় বাকি যে অংশটা থাকে লিভস ইন চট্টগ্রাম, এই অংশটাকে বলা হয় প্রেডিকেট। ঠিক অনুরূপভাবে হি ইজ এ লেকচারার ইন ইংলিশ, এখানে যদি সাবজেক্ট যদি হি বাদ দেন বাকি যে ফুল অংশটা থাকবে একদম ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটা থাকবে সেই অংশটাকে বলা হয় প্রেডিকেট। আচ্ছা, এটা বুঝছেন। আর আমি যা যা কথা বলতেছি, আমি আমার পিডিএফটা আমি এভাবে বানিয়েছি, প্রত্যেকটা কথা এখানে আছে, জাস্ট আমি আলোচনা করে দিচ্ছি, যে শুনেন। আচ্ছা, এখন আসেন, এখন আমরা দেখব যে একটু ফ্রেজ কি। ফ্রেজ বলতে আমরা একটু বুঝব। ফ্রেজ ফ্রেজ মানে হচ্ছে যে শব্দগুচ্ছ। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আর কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে সেটা নোট করে রাখেন, আমার ক্লাসের পরে এই প্রশ্ন আমাকে করতে পারবেন, আমি প্রত্যেকজনের কোয়েশ্চেনের অ্যান্সার করব। শব্দগুচ্ছ মানে কি? সাপোজ মনে করেন আমি বলেছি স্টুডেন্টস, এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? একাধিক, এখানে একটা দুইটা তিনটা অনেকগুলো লেটার আছে, অনেকগুলো লেটার নিয়ে যেটা হয় সেটা হচ্ছে দ্য ওয়ার্ড। আবার যদি বলি এখানে আমি লিখলাম মাই স্টুডেন্টস, তাহলে এখানে দুইটা ওয়ার্ড। আবার মনে করেন আমি যদি লিখি এই টেবিলটা হচ্ছে এটা একটা ওয়ার্ড, আবার যদি বলি অন দ্য টেবিল, তাহলে একাধিক ওয়ার্ড। এখানে তিনটা ওয়ার্ড, এখানে দুইটা ওয়ার্ড, এরকম একের অধিক ওয়ার্ড নিয়ে যে শব্দ সমষ্টি যুক্ত হয়, তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে যে ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে কি? একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। এক কথায় এতটুকু বুঝতে পারেন। এখন দেখেন যে এই যে সেন্টেন্সের মধ্যে 3 নাম্বার, দ্য টল ম্যান ইজ মাই আঙ্কেল, এখানে দেখেন এই সেন্টেন্সের মধ্যে আগের সেন্টেন্সের মধ্যে শুধু একটা ওয়ার্ডের সাবজেক্ট পেয়েছেন, রিফাত একটা ওয়ার্ড নাউন, হি একটা ওয়ার্ড প্রনাউন। কিন্তু এখানে দেখেন তো দ্য টল ম্যান ইজ মাই আঙ্কেল, এখানে এটার ভার্ব হচ্ছে যে কিন্তু এটা ইজ হচ্ছে দ্য ভার্ব। তাহলে আমি কিছুক্ষণ আগে কি বলেছি? সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে থাকে। ভার্বের আগে হচ্ছে যে একদম দ্য টল ম্যান হচ্ছে যে একাধিক, এই অংশটা ফুল অংশটা ভার্বের আগে। কিন্তু আগের সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে শুধু একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ড সাবজেক্ট ছিল। কিন্তু এখনের সেন্টেন্সের মধ্যে ভার্বের আগে একাধিক ওয়ার্ড। তাহলে এখান থেকে বুঝেছেন যে সাবজেক্ট শুধু একটা ওয়ার্ড সাবজেক্ট হয় না, একের অধিক ওয়ার্ড। তার মানে একের অধিক ওয়ার্ড মানে আমি আপনাদেরকে বলেছি ফ্রেজ, ফ্রেজও কিন্তু সাবজেক্ট হতে পারে। ঠিক অনুরূপভাবে দেখেন এ বাস্কেট অফ অ্যাপেলস ওয়াজ অন দ্য টেবল, এই যে দেখেন ওয়াজ হচ্ছে দ্য মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। আপাতত মনে রাখেন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা ভার্ব বাক্যের মধ্যে অবশ্যই থাকতে হবে, যেটা ছাড়া বাক্য গঠন হবে না, সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বের আগের অংশটা যতটুকু অংশ থাকে ততটুকু ফুল অংশটা সাবজেক্ট মনে করবেন। দেখেন এর কারণে এটা কিন্তু সাবজেক্ট। ঠিক অনুরূপভাবে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস পাসড দ্য এক্সাম, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে এটা ভার্ব, পাস করা। তাহলে এখানে সাবজেক্ট দেখেন, সাবজেক্ট কিন্তু বিশাল একটা অংশ, দেখেন এটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে আপাতত এতটুকুই বুঝেন আপনারা, একটা ওয়ার্ড যেমন সাবজেক্ট হয়, একের অধিক ওয়ার্ড ফ্রেজও কিন্তু সাবজেক্ট হতে পারে। এখন তাহলে এগুলাকে কি বলবেন? সাবজেক্ট যেহেতু নাউন হয়, এগুলাকে বলবেন যে আপনি নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে আপনি শিখে নিয়েছেন নাউন ফ্রেজ মানে কি। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড হয়,
তখন এটা ফ্রেজ, তখন এটাকে নাউন বলবেন না, তখন এটাকে নাউন ফ্রেজ বলবেন। যদি মনে করেন এখানে যদি থাকতো ম্যান ইজ মাই আঙ্কেল, ম্যান ইজ যদি শুধু একটা ওয়ার্ড থাকতো, যেমন এখানে করিম, এখানে রহিম, এখানে আশরাফ, শুধু নির্দিষ্ট এরকম একটা নাম থাকলে তখন এটাকে নাউন বলতাম। যখন এখানে একাধিক ওয়ার্ড আছে তখন আমাকে এটা কিন্তু নাউন ফ্রেজ বলতে হবে। যেমন এখানে বাস্কেট অফ অ্যাপেল সাবজেক্ট, এটাও একটা নাউন ফ্রেজ। আবার এখানে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাও কিন্তু নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্ট যদি একটা ওয়ার্ড হয় নাউন, সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড হয় তখন এটাকে নাউন ফ্রেজ বলবেন। পরীক্ষার মধ্যে কম্পিটিটিভ এক্সামের মধ্যে হচ্ছে যে ফ্রেজ আইডেন্টিফিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা ফোকাস রাইটিংয়ের জন্য, আমার নিউজ পেপার অ্যানালাইসিস করার জন্য আপনাকে ফ্রেজগুলো জানতে হবে। ফ্রেজগুলো যদি জানেন তাহলে, যেমন আপনি যখন একটা ফ্রেজ পরীক্ষার মধ্যে যেমন মনে করেন একটা সেন্টেন্স দিয়েছে, আন্ডারলাইন করে হচ্ছে যে সাবজেক্ট, তাহলে যে অংশটা আন্ডারলাইন করেছে সেই অংশটার মধ্যে এখানে একটা ভার্ব আছে, এবং সেই ভার্বটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই অংশটা যদি আন্ডারলাইনকৃত অংশটা যদি ফাইনাইট ভার্বের আগে হয়, তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এটা একটা বিষয়। আর একটা বিষয়, ফ্রেজ কেন নাউন ফ্রেজ জানবেন। মনে করেন আমি যদি বলতাম এখানে রহিম ইজ মাই আঙ্কেল, যদিও সেন্টেন্সটা ভুল না, এটাও সঠিক। আবার দ্য টল ম্যান ইজ মাই আঙ্কেল, এটাও সেন্টেন্সটা সঠিক। তাহলে আমি যদি ফ্রেজের ওয়ার্ড সাবজেক্ট যদি একটা ওয়ার্ডে বলি, সাবজেক্ট যদি আমি একটা একাধিক ফ্রেজে বলি, তাহলে আমার সেন্টেন্সটা হচ্ছে যে ইনফরমেটিভ হচ্ছে, মানে সাবজেক্টকে আমি বড় করতেছি। সাবজেক্টকে বড় করার মাধ্যমে আমার সেন্টেন্সটা আরও বেশি ইনফরমেটিভ হচ্ছে এবং তথ্যবহুল হচ্ছে। সেন্টেন্সটা হচ্ছে যে গ্রামেটিক্যালি কিন্তু আরও বেশি স্ট্রং হচ্ছে। আচ্ছা, এখন আসেন, এখন আমরা আবার যাব, এখন ক্লজে যাব। ক্লজ কি সেটা একটু দেখেন। ক্লজ কি? ক্লজের জন্য আমি একটা সেন্টেন্স লিখতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি লিখতেছি, ইফ ইউ রিড ইউ উইল এখানে আমি লিখেছি, যেমন এটা একটা সেন্টেন্স লিখেছি, যদি একদম সিম্পল সেন্টেন্সে বোঝাচ্ছি, খুব সহজ সেন্টেন্সে, ইন দ্য এক্সাম লিখলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি এখন বোঝাচ্ছি যে ক্লজ কি। আমরা ওয়ার্ড কি জেনেছি, ফ্রেজ কি জেনেছি, ওখান থেকে নাউন ফ্রেজ কি জেনেছি, এখন জানবো যে ক্লজটা কি। দেখেন সিম্পল এক্সাম্পল, যেমন এটা ফুল এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত একটা বাক্য, ইফ ইউ রিড ইউ উইল পাস ইন দ্য এক্সাম, যদি তুমি পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে। এই সেন্টেন্সের মধ্যে এতটুকু পর্যন্ত একটা অংশ, আবার এটা একটা অংশ। খেয়াল করবেন প্রত্যেকটা অংশের বৈশিষ্ট্য কি দেখেন। ইউ একটা সাবজেক্ট, আর রিড এটা একটা ভার্ব, মানে ফাইনাইট ভার্ব। ঠিক অনুরূপভাবে এখানে ইউ হচ্ছে একটা সাবজেক্ট, ইউ উইল হচ্ছে এটা একটা ফাইনাইট ভার্ব। খেয়াল করবেন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একাধিক ওয়ার্ড আছে, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে ক্লজের বৈশিষ্ট্য কি পেয়েছেন? ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল অংশটা একটা বাক্যের অংশ। ইউ রিড এটা একটা বাক্যের অংশ, ইউ উইল পাস ইন দ্য এক্সাম ফুল একটা বাক্যের অংশ। অর্থাৎ ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। প্রথমে যদি সহজভাবে বলতে চাই, বাক্যের অংশ, এমন একটি বাক্যের অংশ যার মধ্যে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। আবার অর্থাৎ ফাইনাইট ভার্ব ছাড়া কখনো ক্লজ হবে না। ফাইনাইট ভার্ব থাকলে এটাকে ক্লজ বলবেন। তাহলে এটা ক্লজ 1, এটা হচ্ছে যে ক্লজ 2। কেন দুইটা ক্লজ আছে এখানে? এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ক্লজের বৈশিষ্ট্য আছে, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা বাক্যের মধ্যে কয়টা ক্লজ আছে এটা কিভাবে জানবেন? যতটা সাবজেক্ট, যতটা ফাইনাইট ভার্ব, ততটা ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে 4টাও ক্লজ থাকতে পারে। 4টা ক্লজের মধ্যে তাহলে 4টা ফাইনাইট ভার্ব থাকতে হবে, 4টা সাবজেক্ট থাকতে হবে। যদি একটা সেন্টেন্সে যদি, আবার মনে করেন একটা সেন্টেন্সে যদি একটা সাবজেক্ট থাকে বা একটা ফাইনাইট ভার্ব থাকে, তখন আবার বলবেন যে একটা ক্লজ। মানে ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। যতটা সাবজেক্ট, যতটা ফাইনাইট ভার্ব, ততটা ক্লজ। যেমন এটাকে আমি অন্যভাবে লিখতেছি, দেখেন
তাহলে কয়টা ক্লজ আছে সেটা বুঝতে পারবেন। এখানে আমি লিখলাম ইউ উইল পাস ইন দ্য এক্সাম বাই রিডিং ওয়েল। দেখেন রিডিং ওয়েল, এই যে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। এখন দেখেন ইউ উইল পাস ইন দ্য এক্সাম বাই রিডিং ওয়েল। এখন আমি এটা কমপ্লেক্স ছিল, এটাকে কমপ্লেক্সকে আমি সিম্পল করে ফেলেছি। এখন দেখেন ইউ সাবজেক্ট, উইল হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে আগে রিডের আগে কিন্তু সাবজেক্ট ছিল, কিন্তু এখন রিডের আগে কোনো সাবজেক্ট নাই। রিডের এটা আমি ক্লজকে ফ্রেজ করে ফেলেছি বাই আছাতে, সাবজেক্ট নাই, এবং এটার আগে সাবজেক্ট না থাকার কারণে এটার ফাইনাইট ভার্ব হচ্ছে, এটা নন ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। তাহলে এটাকে আর ক্লজ বলা যাচ্ছে না। এখন বলবেন এখানে কয়টা ক্লজ আছে? এখানে ক্লজ আছে একটা, কারণ একটা সাবজেক্ট বিদায়, একটা ফাইনাইট ভার্ব বিদায়, কিন্তু এখানে আর কোনো সাবজেক্ট না থাকার কারণে এখানে কিন্তু এটাকে আর ক্লজ বলা যাচ্ছে না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে এটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স হয়ে গিয়েছে। আর এটা কমপ্লেক্স কেন? এটা দুইটা ক্লজ আছে বিদায়। তাহলে আপনি সিম্পল কমপ্লেক্সটা এত গভীরভাবে আমি এখনও যাচ্ছি না, সেটা পরে আসবো। আমাদের মেইন বিষয় হচ্ছে যে ক্লজ হচ্ছে যে কয়টা সাবজেক্ট আছে, কয়টা ফাইনাইট ভার্ব আছে সেটার উপর ভিত্তি করবে। এখন আসেন সেটা কেন শেখাইলাম। ওই যে এখন আমি বলেছি একটা ওয়ার্ড সাবজেক্ট হতে পারে, একটা ফ্রেজ সাবজেক্ট হতে পারে, আবার একটা ক্লজও সাবজেক্ট হতে পারে। ক্লজ যখন সাবজেক্ট হয় তখন এটাকে বলবেন নাউন ক্লজ। ঠিক একদম ইজি। আপনাকে আমি কিভাবে এটা অ্যারেঞ্জটা করেছি খেয়াল করেন, একদম সহজভাবে মানে অ্যারেঞ্জ করতেছি। একটা ওয়ার্ড যখন সাবজেক্ট হয় তখন এটাকে বলবেন নাউন, আবার একের অধিক ওয়ার্ড যখন সাবজেক্ট হয় তখন এটাকে বলবেন নাউন ফ্রেজ। খেয়াল করেন শুধু নাউনটা সেম। আবার যখন একটা ক্লজ যখন সাবজেক্ট হয় তখন এটাকে বলবেন নাউন ক্লজ, একটা নাউন ক্লজ। আমি সাবজেক্টে এত ডিটেলসে বুঝাবো প্রত্যেকটা টপিক, একদম কোনো কিছু আপনাদের মধ্যে ত্রুটি যাতে না থাকে। একটা সেন্টেন্সেরকে বিশ্লেষণ করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম সাবজেক্টটা। তাহলে এখন দেখেন এই সেন্টেন্সটা দেখেন, হোয়াট শি সেড ইজ থ্রু। এই সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ আছে। এই যে শি সেড এটা একটা ক্লজ, ইজ থ্রু এটা একটা ক্লজ। এখানে ইজটা হচ্ছে যে একটা মেইন, এটাকে ফাইনাইট ভার্ব ধরি, তাহলে এটা একটা ক্লজ কেন? শি সাবজেক্ট, সেড ফাইনাইট ভার্ব। ঠিক অনুরূপভাবে আবার দেখেন এখানে দেখেন, দ্যাট হি ফেল ইন দ্য এক্সাম সারপ্রাইজড এভরিওয়ান। সে যে পরীক্ষায় ফেল করেছে আমাদেরকে সবাইকে হতবাক করেছিল। এখন দেখেন এই যে সারপ্রাইজ এটাকে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব ধরেন, তাহলে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট বলেছি যতটুকু অংশ থাকে, তাহলে এটাকে যদি ফাইনাইট ভার্ব ধরি এটার আগে কতটুকু অংশ আছে? এই যে ফুল অংশটাই হচ্ছে আছে, তাহলে এটা একটা সাবজেক্ট। খেয়াল করেন আবার দেখেন, whether we win or lose doesn't matter। এখন দেখেন আবার এখানে আমি এটাকে ফাইনাইট ভার্ব ধরতেছি, এটাকে ফাইনাইট ভার্ব ধরে এটার আগে কি আছে? উইন আছে, এই অংশটাই আছে। তাহলে আগে দেখেছেন একটা ওয়ার্ড সাবজেক্ট, একটা ফ্রেজ সাবজেক্ট, এখন দেখেছেন এমন একটা সাবজেক্ট দেখেছেন যেখানে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্টের ভিতরে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্টের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। অর্থাৎ এরকম যখন সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত অংশ যখন ক্লজ হয় তখন বলতে পারেন এটা একটা নাউন ক্লজ। তাহলে এটা একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। তাহলে আমাদের এখানে আশা করি আপনাদের এটা যদি বুঝেন, সাবজেক্ট আইডেন্টিফিকেশন করতে আপনাদের আর ব্যাক পেতে হবে না। সাবজেক্ট হচ্ছে যে জাস্ট যে যাকে কেন্দ্র করে লেখা হবে, যেটা একটা ওয়ার্ড হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজ হতে পারে। সাবজেক্ট সর্বদা নাউন, ফ্রেজ হলে নাউন ফ্রেজ, ক্লজ হলে হচ্ছে যে নাউন ক্লজ। এবং সাবজেক্ট কোথায় থাকে? ফাইনাইট ভার্বের আগে থাকে। এতটুকু হচ্ছে তো কথা। আচ্ছা, দিয়ে আমি কিন্তু বাক্যটা বলেছি আপনাদেরকে। এটা এখানে কিছু কথা লিখেছি, যেমন আমরা একটা নিউজ পেপারের একটা আমি সেন্টেন্স নিয়েছি রিসেন্ট একটা নিউজ পেপার থেকে। এটা এখানে দেখেন, মনে করেন এখানে যে এটা একটা প্র্যাকটিস যদি করি আমরা, দ্য US dollar exchange rate against the টাকা held almost the flat through
late February before beginning a slow a gradual climb into March বিশাল একটা সেন্টেন্স দেখেন নিউজ পেপারের মধ্যে এই সমস্যাটাই পড়বেন আচ্ছা এখান থেকে আমি বললাম আপনাদেরকে সাবজেক্ট কোনটা হবে এখন আপনাদের প্রথম কাজ কী হবে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস উপস্থাপন করেছি আমার এই পিডিএফটার মধ্যে শিটটার মধ্যে সাবজেক্ট বের করার জন্য আপনি আগে মেইন ভার্ব আর ফাইনাইট ভার্ব খুঁজে বের করবেন মেইন ভার্ব আর ফাইনাইট ভার্ব তাহলে খুঁজে বের করতেছি দেখেন এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব হচ্ছে এই যে এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব এটা যে ফাইনাইট ভার্ব আপনি যদি এটা ফাইনাইট ভার্ব নির্ণয় করতে পারেন তাহলে ফাইনাইট ভার্বের আগেই সাবজেক্ট তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয় সাবজেক্ট হচ্ছে একদম এই যে দ্য ইউএস ডলার এক্সচেঞ্জ রেট এগেইনস্ট টাকা এই যে ফুল অংশটাই হচ্ছে সাবজেক্ট এখন যদি বলেন স্যার এটা কি হবে সাবজেক্ট একটা ওয়ার্ড হলে একটা নাউন হয় তাহলে এটা নাউন হচ্ছে না এখানে একাধিক ওয়ার্ড ফ্রেজও থাকে একাধিক ওয়ার্ড ক্লজও থাকে এবং ক্লজ থাকলে এখানের ভিতরে আরেকটা ভার্ব থাকতে হতো ফাইনাইট ভার্ব এখানে যেহেতু আরেকটা ভার্ব নাই তাহলে আমি বলতে পারি এটা একটা ফ্রেজ এবং সাবজেক্ট এখানে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ সাবজেক্ট এখানে নাউন ফ্রেজ হ্যাঁ এখানে আমি এটা বলেছি আপনারা পড়ে নেবেন আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কখনো সেন্টেন্সের মধ্যে কোনো ফ্রেজ যদি সাবজেক্ট হয় কোনো ক্লজ যদি সাবজেক্ট হয় কোনো নন ফাইনাইট ভার্বগুলো ভার্ব পড়ালে আমরা বুঝবো আপনারা হয়তো অনেকে জানেন জেরান পার্টিসিপল ইনফিনিটিভ এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলা হয় নন ফাইনাইট ভার্বের মধ্যে জেরান এবং ইনফিনিটিভ কিন্তু সাবজেক্ট হতে পারে এরকম ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে সেই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার নাম্বার হয় এটা মনে রাখবেন মানে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়বেন যে আপনারা ছোটোকাল থেকে পড়ে এসেছেন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয় সাবজেক্ট ফ্লুরাল হলে ভার্ব ফ্লুরাল হবে এগুলো পড়বেন ওখানে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি ফ্লুরালের উপর ভিত্তি করে ভার্বটা কিন্তু আপনি নির্ধারণ করবেন ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি ফ্লুরাল হবে এরকম যদি ফ্রেজ ক্লজ যদি সাবজেক্ট হয় নির্দ্বিধায় বলবেন সাবজেক্টটা সিঙ্গুলার ফলে ভার্বটা সিঙ্গুলার আসবে এখন আমরা অবজেক্টে চলে যাব অবজেক্ট মানে কি অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম অর্থাৎ ভার্বের যে কাজটা করে সে সাবজেক্ট আবার ভার্ব যাকে কেন্দ্র করে লিখে ভার্ব সাবজেক্ট যার উপর ভিত্তি করে কাজটা করে সেই হচ্ছে অবজেক্ট মনে করুন আমি আপনাদেরকে বলতেছি আই এম টিচিং ইউ আমি আপনাদেরকে পড়াচ্ছি এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু কাজটা করতেছি আমি যে করে সে সাবজেক্ট এখানে কিন্তু সাবজেক্ট এখন মনে করুন আপনারা যদি আজকে কেউ জয়েন না হতেন তাহলে এই ভার্বের কাজটা সম্পাদন হতো না তাহলে এই কাজটা সম্পন্ন হতে কমপ্লিট হতে আপনাদেরকে প্রয়োজন হয়েছে যিনি করেন উনি সাবজেক্ট আবার যার মাধ্যমে কাজটি করেন ইউর মাধ্যমে কাজটি করেছে এই ইউ হচ্ছে দেখেন অবজেক্ট তাহলে সহজভাবে আগে অবজেক্ট কি সেটা আমরা জানি অবজেক্ট হচ্ছে যার উছিলায় যার মাধ্যমে কাজটি বাক্যে সাবজেক্ট সম্পাদন করে সে হচ্ছে অবজেক্ট সহজভাবে যদি বলি সাবজেক্ট হচ্ছে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের আগে থাকে আর অবজেক্ট হচ্ছে ভার্বের পরে থাকে এখন প্রশ্ন হতে পারে আপনি কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে অবজেক্ট থাকবে কিন্তু সেটা বাধ্যতামূলক না আমি যদি বলি এই মুহূর্তে আমি বলেছি আই এম ইন অনলাইন ক্লাস আমি এই মুহূর্তে আই এম ইন অনলাইন ক্লাস এটা একটা সেন্টেন্স লিখেছি আবার যদি বলি আই হেল্প হিম আমি তাকে আবার এটা লিখেছি আবার যদি বলি হি গিভস এ গিফট মনে করেন এখানে তিনটা সেন্টেন্স লিখেছি দেখেন তাহলে আমরা যখন অবজেক্ট বের করব সাবজেক্ট বের করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার্বটা বের করা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ফাইনাইট ভার্ব বের করা তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব একটু লক্ষ্য করেন আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনারা শুনতে থাকুন যেমন
এই যে মেইন ভার্বের পরেও কিন্তু অবজেক্ট হয়, মেইন ভার্বের পরেও অবজেক্ট হতে পারে, মেইন ভার্বের পরেও অবজেক্ট হতে পারে, কিন্তু মেইন ভার্বের পরে অবজেক্ট হবে বলছে এই নয় যে মেইন ভার্বের পরে সর্বদা অবজেক্টটা হবে কিনা। অবজেক্ট বের করার জন্য দুইটা WH ওয়ার্ড, একটা হচ্ছে দ্য হোয়াট আর একটা হচ্ছে দ্য হোম। হোয়াট বলতে আমরা বুঝি কি, আর এটা হচ্ছে দ্য কাকে। অর্থাৎ কাকে বলতে কোনো ব্যক্তিকে বোঝাবে, আর কি মানে হচ্ছে দ্য বস্তুকে বোঝাবে। একদম সহজ ভাষায় এই মেইন ভার্বের পরবর্তী অংশটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো অংশ বা কোনো ওয়ার্ড খুঁজে পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। একদম ইজি কথা। যেমন মনে করেন এটার মধ্যে হেল্প হিম, তাহলে এটা একটা ব্যক্তি, কাকে হেল্প করে, তাহাকে। তাহলে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটার মধ্যে হুম দ্বারা প্রশ্ন করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে হিম এখানে অবজেক্ট। আবার এখানে সে আমাকে একটি গিফট দেয়, কি দেয়, এটা বস্তু বিদায়, এটা উপহার, তাহলে এটা কি দ্বারা প্রশ্ন করতে হয়েছে। তাহলে এখানে অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে, কিন্তু অপরপক্ষে এখানে দেখেন আই এম ইন দ্য অনলাইন ক্লাস, আমি অনলাইন ক্লাসে। এখন আমি কোথায় প্রশ্ন যদি করি, কোথায় দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। এখন আমি তো বলেছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট, যেহেতু এটা কোথায় দ্বারা প্রশ্ন করতে হচ্ছে সেহেতু এটা কিন্তু অবজেক্ট নয়। ঠিক অনুরূপভাবে যদি আমি বলি, সাপোজ আমি যদি বলি হি ভিজিটস টাইমলি, দেখেন সে সময় মতো ভিজিট করে, সময় মতো। এখন দেখেন তাহলে অবজেক্ট বের করার জন্য আমি কি বের করব, প্রথমে ভার্ব বের করব। এখন অবজেক্ট কোথায় থাকে, ভার্বের পরে থাকে। আচ্ছা দেখেন তো ভার্বের পরবর্তী ওয়ার্ডটাকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারতেছি না, সে ভ্রমণ করে, কখন ভ্রমণ করে বা কিভাবে ভ্রমণ করে, টাইমলি সময় বা সময় মতো, হাউ দ্বারা প্রশ্ন করতে হচ্ছে এখানে। এখন তাহলে এটাও কিন্তু অবজেক্ট নয়, যেহেতু এটা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি পাচ্ছি না। তাহলে এখন খুব ইজিলি বুঝতে পারছেন অবজেক্ট মেইন ভার্বের পরে থাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে। তাহলে দেখেন এই যে আই রিভিউ টাউটস মানে হচ্ছে যে খারাপ ব্যক্তিদেরকে টাউটস বলা হয়, দালাল, খারাপ। তাহলে এখানে মেইন ভার্ব হচ্ছে যে রিভিউ, এটা যেহেতু রিভিউ মেইন ভার্ব, এটার পরবর্তীতে, তাহলে আমি কাদেরকে তিরস্কার করি, কাকে দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি এটা পাচ্ছি, অবশ্যই আমি বলতে পারি এটা একটা হচ্ছে দ্য অবজেক্ট। ঠিক অনুরূপভাবে আবার দেখেন রিফার টিচার্স ইংলিশ, সে ইংলিশ পড়ায়, আমি ইংলিশ পড়াই। তাহলে এটা মেইন ভার্ব, এটার পরবর্তী এটা অবজেক্ট হচ্ছে কিনা দেখি। আবার এখন এটা কি দ্বারা, কি পড়াই, তাহলে এটা হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, কি দ্বারা প্রশ্ন করলে, তাহলে এখানেও কিন্তু আমি অবজেক্ট পাচ্ছি। এখন বুঝতে পেরেছেন। এখান থেকে আরেকটা বিষয় শিখে নিতে পারেন, যে ভার্বের পরে অবজেক্ট থাকে সে ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যদি আমি এখানে উল্লেখ করি না, একসাথে আমি আলোচনা করে দিচ্ছি, যেগুলো রিলেটেড গ্রামার আসবে সেগুলো একসাথে বলে দিব। যেমন এটার পর অবজেক্ট আছে, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু অপরপক্ষে এখানে ভিজিটের পরে কোনো অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে দে, তখন ভিজিটটা আবার এখানে কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। আপনি তাহলে দেখেন ইনট্রানজিটিভ ভার্ব, আপনি যদি অবজেক্ট বুঝেন তাহলে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্টের মাধ্যমে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বও চিনতে পারেন। অর্থাৎ যে ভার্বের পর অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ, যে ভার্বের পর অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব। আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব চিনলেই আপনি যখন ভয়েস করবেন, ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। যে ভার্বে অর্থাৎ ট্রানজিটিভ ভার্বকে আপনি ভয়েস করতে পারবেন, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে আপনি ভয়েস করতে পারবেন না। তাহলে দেখেন এ ভার্বের পর অবজেক্ট না, এটা ইনট্রানজিটিভ ভার্ব এবং এটাকে আমি ফেসিভ করতে পারবো না। আবার আই হেল্প হিম, এ ভার্বের পর অবজেক্ট আছে বিধে এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে আমি এটাকে চাইলে প্যাসিভ করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা এখন আসেন, অবজেক্ট দুই প্রকার সেটা এখানে বলে দিয়েছি, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ দুটো ওয়ার্ড দ্বারা অবজেক্ট খুঁজে পাওয়া যায়। যখন বস্তু হয় কি দ্বারা প্রশ্ন করলে বস্তু পাওয়া যাবে, আবার কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তি পাওয়া যাবে। ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট, বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট। এখন প্রশ্ন হতে পারে স্যার অবজেক্টের প্রকারভেদ কেন আমাকে জানতে হবে, এটা দিয়ে আমি কি করব।
এটার একটা কিন্তু অনেকগুলো বিসিএসের কয়েকটা কোশ্চেন কিন্তু এটা দিয়ে করেছে এবং অনেকগুলো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডবল অবজেক্ট থেকে প্রশ্ন করেছে। সাপোজ মনে করেন মাই ফাদার গ্যাভ মি এ গিফট, এটা মেইন ভার্ব, এটা যেহেতু মেইন ভার্ব তাহলে এর পরে অবজেক্ট থাকবে। তাহলে কাকে দেয়? আমাকে দেয়। এটা এটা একটা অবজেক্ট, অবজেক্ট 1। কী দেয়? একটা গিফট দেয়, তাহলে এটা অবজেক্ট 2। এখানে দেখেন এই সেন্টেন্সের মধ্যে দুইটা অবজেক্ট আছে। একটা বাক্যের মধ্যে যখন দুইটা অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ডবল অবজেক্ট সেন্টেন্স, মনে রাখবেন। এখন এখানে কি হয়েছে? আগে ব্যক্তিবাচক, তারপরে হচ্ছে যে বস্তুবাচক, অর্থাৎ মি ব্যক্তিবাচক ইনডিরেক্ট, গিফট হচ্ছে যে ডিরেক্ট। কিন্তু আপনি বাক্যের মধ্যে গিফট আগে রাখতে পারেন, মিটা পরে দিতে পারেন। তার মানে বস্তুবাচক যেটা ডিরেক্ট সেটা আগে দিতে পারেন, ব্যক্তিবাচক যেটা ইনডিরেক্ট সেটা পরে দিতে পারেন। সেটা যদি হয় মাঝখানে এখানে একটা প্রেপোজিশন টু অথবা ফর আনবে, তখন আমাকে বলতে হবে মাই ফাদার গ্যাভ এ গিফট টু অর ফর মি। অর্থাৎ এই যে পরীক্ষার মধ্যে যদি ডবল অবজেক্ট থেকে প্রশ্ন করলে এটাই করবে, এটা সেন্টেন্স কারেকশন দিয়ে করে বা ফিন পয়েন্ট এরর থেকে প্রশ্নটা করে। এভাবে সেন্টেন্সটা দিবে, এখানে টু অথবা ফর দিবে না, তখন বলতে হবে যে কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? এই যে অবজেক্ট বস্তুবাচক ডিরেক্ট আগে থাকলে ইনডিরেক্টটা যদি পরে থাকে, মাঝখানে যদি টু আর ফর না থাকলে এটার প্রেপোজিশন মানে বাক্যটা ভুল হবে। এই জন্য ডবল অবজেক্টটা আমাদেরকে জানতে হবে। এরপর আসবেন, এখানে আমি বলেছি ঠিক, আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে সাবজেক্ট নাউন হয়, আবার সাবজেক্ট নাউন ফ্রেজ হয়, সাবজেক্ট আবার নাউন ক্লজ হয়। সাবজেক্ট নাউন ঠিক অনুরূপভাবে সাবজেক্ট যেমন নাউন প্রনাউন হয়, অবজেক্টও কিন্তু নাউন এবং প্রনাউন, মাথায় রাখবেন। এবং অবজেক্টও কিন্তু নাউন ফ্রেজ হতে পারে, অবজেক্টও কিন্তু নাউন ক্লোজ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট সর্বদা নাউন এবং প্রনাউন, অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনো হবে না। এই পজিশনগুলো, এই মূল থিওরিগুলো কিন্তু মাথায় রাখবেন। আর অবজেক্ট একটা ওয়ার্ড হলে নাউন, সাবজেক্টের মধ্যে একাধিক ওয়ার্ড হলে নাউন ফ্রেজ, একটা ক্লজ হলে নাউন ক্লজ। তাহলে দেখেন এই সেন্টেন্সগুলো দেখেন, এখানে যে বলেছি ওয়ার অন ইরান রাইটেলস বাংলাদেশ ডলার মার্কেট, এখানে রাইটেলস শব্দের অর্থ হচ্ছে একদম যে তছনছ করে দেওয়া বা মুদ্রার অবমূল্যায়ন করে দেওয়া বা খারাপ অবস্থা, মানে কোনো একটা সিচুয়েশন খুব খারাপ করে ফেলা, এটাকে বলা হয় রাইটেলস। এখানে দেখেন এটা হচ্ছে দ্য ভার্ব। আচ্ছা, এখন এটা যদি ভার্ব হয় তাহলে কোন বিষয়টাকে উশৃঙ্খল করে দিচ্ছে, কোন বিষয়টাকে অবনতি করে দিচ্ছে? বাংলাদেশের ডলার মার্কেটটাকে। তাহলে এটাকে কি দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি? ভার্বের পরবর্তী অংশটাকে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা অবজেক্ট। এখন কিন্তু অবজেক্ট কিন্তু একাধিক ওয়ার্ড আছে, তখন আমাকে বলতে হবে এটা একটা নাউন ফ্রেজ সাবজেক্টের মতো। ঠিক অনুরূপভাবে আবার দেখেন, এখানে বলেছি কোম্পানিজ ওয়ান the prolonged disruptions could affect cash flow, inventory management and profitability. আচ্ছা, এখানে দেখেন, এখানে কোম্পানিজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ওয়ান হচ্ছে যে সতর্ক করা, এটা হচ্ছে যে ভার্ব। তাহলে কোম্পানি সতর্ক করেছে যে দ্য প্রলং ডিসরাপশনস, যে খারাপ অবস্থা, উশৃঙ্খল অবস্থা, দীর্ঘায়িত উশৃঙ্খল অবস্থা, কুড এফেক্ট ক্যাশ ফ্লো, এটা নগদ প্রবাহ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা পণ্যের যে একটা প্রবাহ আদান প্রদান বা মজুদ ব্যবস্থাপনা এবং লাভ, এই বিষয়গুলোকে কিন্তু ইনফ্যাক্ট করতে পারে, খারাপ করে ফেলতে পারে বা দীর্ঘস্থায়ী মানে বড় ধরনের প্রভাব রাখবে। এখন দেখেন তাহলে এটা হচ্ছে যে সাবজেক্ট, এটা হচ্ছে দ্য ভার্ব। এবং সতর্ক করেছে, কি সতর্ক করেছে? এই যে বিষয়টাকে সতর্ক করেছে। তাহলে ভার্বের পরে বিশাল ফুল একটা অংশ, এটা কী দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি? যেহেতু এটা কী দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, এখন এটার মধ্যে দেখেন প্রলং ডিসরাপশন হচ্ছে যে সাবজেক্ট, কুড হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। তাহলে এমন একটা অবজেক্ট যেটার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, তার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত অংশটাকে বাক্যের মধ্যে ক্লজ বলা হয়। তাহলে দেখেন এখন ক্লজ কিন্তু অবজেক্ট, ক্লজ যখন অবজেক্ট তখন এটাকে আমাকে বলতে হবে এটা হচ্ছে একটা নাউন ক্লজ। এখানে আমি প্রত্যেকটা বিষয় উল্লেখ করে দিয়েছি। আশা করি আপনারা একদম সাবজেক্ট এবং অবজেক্ট বুঝতে পেরেছেন।
আমরা প্রশ্ন থাকলে সেটা পড়ে যাচ্ছি। এখন আসেন আমরা এখন জানবো কমপ্লিমেন্টটা কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি? যেটি সাবজেক্ট এবং অবজেক্টকে সম্পূর্ণ করে, সেটাই হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে হচ্ছে অতিরিক্ত অংশ, যেটা বাক্যকে কমপ্লিট করবে, সম্পূর্ণ করবে, সাবজেক্টকে কমপ্লিট করবে, অবজেক্টকে কমপ্লিট করবে। যেমন মনে করেন হি ইজ এ লেকচারার, সে একজন প্রভাষক। এই যে এটা একটা কমপ্লিমেন্ট। এখন দেখেন, তাহলে দেখেন তো এ লেকচারার বাদ দেন তো বাক্যটা হয় কিনা দেখেন। আমি যদি এরকম আপনাকে বলি হি ইজ, তখন আপনি কিন্তু আরও শোনার অপেক্ষায় থাকবেন। আপনি বলবেন যে মনে হয় স্যার আরও কিছু বলবে। কিন্তু হি ইজ এ লেকচারার বললে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বলেছি। কিন্তু লেকচারার শব্দটা না বললে বুঝবেন না। তার মানে লেকচারারকে হি এ সাবজেক্টের পরিচয়, সাবজেক্টের পরিপূরক। ঠিক অনুরূপ আবার দেখেন দ্য স্কাই ইজ ব্লু। এখন দেখেন ব্লুটা বাদ দেন, তাহলে বাক্যটা কিন্তু এতটুকু বাক্য হয় না, অর্থপূর্ণ হয় না। তাহলে ব্লুটা কি? সাবজেক্ট। ব্লুর মাধ্যমে দ্য স্কাইকে কমপ্লিট করেছে। এরকম সাবজেক্টকে কমপ্লিট করলে এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার দেখেন উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি। এখন দেখেন এখানে ক্যাপ্টেনটা কি উই নাকি হিম? অবশ্যই হিমটাকে ক্যাপ্টেন বলা হচ্ছে। তাহলে এখন দেখেন হিম এখানে অবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে হিমের পরিপূরক। এখন এটাকে বলবেন যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট মানে কি? বাক্যের সাবজেক্ট পরিচয়, অবজেক্টের পরিচয়, অর্থাৎ সাবজেক্টের পরিপূরক, অবজেক্টের পরিপূরক। অর্থাৎ যেটা না থাকলে বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হয় না, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আসেন এখানে অনেকের মধ্যে কিন্তু কমপ্লিমেন্ট আর অবজেক্ট নিয়ে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হতে পারে। কোনটা কমপ্লিমেন্ট বলবো, কোনটা আমি অবজেক্ট বলবো। যেমন আমি এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি যদি বলি আই স আ ডগ, আমি একটি কুকুর দেখেছিলাম, খেয়াল করেন। আবার যদি বলি ইট ইজ এ ডগ, এখানে ডগ হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে ডগ কমপ্লিমেন্ট, কিন্তু আবার এখানে ডগটা হচ্ছে অবজেক্ট। খেয়াল করেন কখন অবজেক্ট বলবেন। যদি অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে যদি পার্থক্য বলি, অবজেক্ট যদি বাক্যে না থাকলেও বাক্য হবে, কিন্তু কমপ্লিমেন্ট বাক্যে না থাকলে বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হয় না। এটাই মেইন পার্থক্য। তাহলে দেখেন তো, এটা যেহেতু অবজেক্ট বলেছি, এই যে কেন অবজেক্ট বলেছি, বারবার পরবর্তী অংশটাকে কী দ্বারা প্রশ্ন করেছে। আমি কি দেখেছিলাম, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি, একটি কুকুর দেখেছিলাম, নাউন ফ্রেজে আছে, তাহলে এটা অবজেক্ট। আবার মনে করেন এই ডগটা বাদ দেন, তাহলে বাক্যটা হয় আমি দেখেছিলাম, বলতে পারি আমি কি যে কোনো কিছু দেখেছিলাম আর কি। তাহলে এখানে অবজেক্টটা না দিলেও কিন্তু বাক্যটা হচ্ছে, আই সি হচ্ছে। কিন্তু এখন আবার দেখেন, এখন এখানে কিন্তু ইট ইজ এ ডগ, ইহা হচ্ছে একটি কুকুর। তাহলে এখন দেখেন এখানে এটা কোনো ট্রানজিটিভ ভার্ব নয়, এটা ট্রানজিটিভ ভার্ব বিদায় অবজেক্ট আছে, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব নয়। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। তাহলে এটার পরে কিন্তু অবজেক্ট নাই, যেহেতু এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন দেখেন এটার আরেকটা প্রমাণ, এটা না দিলে কিন্তু বাক্যটা হচ্ছে না। এখানে ডগ না দিলে বাক্য হচ্ছে, কিন্তু আবার এদিকে ডগ না দিলে কিন্তু বাক্যটা হচ্ছে না। তাই এটা কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট। আরেকটা পার্থক্য আছে, সেটা কি? আমি আপনাদেরকে বলেছি এই যে একদম শুরু থেকে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট নাউন অথবা প্রনাউন হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। তাহলে দেখেন তো অবজেক্ট সর্বদা নাউন হচ্ছে। এখন আবার এখানে দেখেন কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের মধ্যে যেমন কমপ্লিমেন্ট নাউন হয়েছে, কমপ্লিমেন্ট এখানে নাউন হয়েছে, অর্থাৎ অবজেক্ট যেমন নাউন হয় কমপ্লিমেন্টও নাউন হয়। কিন্তু আবার দেখেন এ ব্লু কমপ্লিমেন্ট কিন্তু আবার এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। অর্থাৎ কমপ্লিমেন্ট বাক্যে নাউনও হতে পারে, প্রনাউনও হতে পারে, অবজেক্ট অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু অবজেক্ট সর্বদা নাউন হবে। তাহলে দুটো পার্থক্য পেয়েছি। একটা পার্থক্য হচ্ছে অবজেক্ট ছাড়া বাক্য হতে পারে, কমপ্লিমেন্ট ছাড়া বাক্য হতে পারে না। অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রনাউন হবে,
কিন্তু কমপ্লিমেন্ট নাউন প্রোনাউন ছাড়া কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হয় না। এই দুটাই হচ্ছে যে মেইন পার্থক্য। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে যে মেইন বিষয়। আমরা এটার উপর আরেকটা ক্লাস নিয়ে এখানে আমি দুইটা পত্রিকার কলাম দিয়েছি, রিসেন্ট ডেইলি স্টারের এডিটোরিয়াল দিয়েছি। এই দুটো এডিটোরিয়ালে সাবজেক্ট, অবজেক্ট, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, কমপ্লিমেন্ট, প্রেডিকেট, এগুলো আমি প্র্যাকটিক্যালি আইডেন্টিফাই করাবো এখান থেকে। এখন একজন বলেন কার কি কোয়েশ্চেন, কতটুকু বুঝতে পেরেছেন, একটু কথা বলবেন।